গুলশানে পুলিশের জায়গা দখল করে সাদিক এগ্রোর আউটলেট, মিষ্টির দামও আকাশ ছোঁয়া। দখলকাণ্ডে জড়িয়েছে বেনজিরের মেয়ে সাভানা ফার্মও। মতিউরের ছোঁয়ায় শত কোটি টাকার মালিক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। ৩ বছরে ৫০০ ভরি স্বর্ণ কেনার অভিযোগ। গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ইভ্যালির নতুন কৌশল, ফ্লাইট এক্সপার্ট সহ বহু কোম্পানিতে বিনিয়োগ। কাছের বন্ধুদের সঙ্গেও রাসেলের প্রতারণা। কোটা বাতিল ও পেনশন স্কিমে স্থবির বিশ্ববিদ্যালয়। আজ আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের। প্রথমবারের পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে, আমার দিকে ২-৩ জন দৌড়ে আসার সঙ্গে আমি দৌড় মারি। পেছনে যে ২ জন ছিল সে ২ জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। বগুড়ায় দিনে দুপুরে ঘটছে খুনের ঘটনা। ৬ মাসে ৩৩টি খুনের মামলা। আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। গুলশানের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করে আউটলেট গড়েছে সাভানা এবং সাদিক এগ্রো। সাবেক আইজিপি বেনজির প্রভাব খাটিয়ে মেয়ের নামে সাভানা ফার্ম প্রোডাক্টস ও সাদিক এগ্রোর আউটলেট করে তোলেন। সাদিক এগ্রো এ আউটলেটেই অতি চড়া দামে ভোক্তাদের ঠকাচ্ছে। দিনের পর দিন এমনটা চলতে থাকলেও তা দেখার যেন কেউ নেই। নূপুর মাহমুদের অনুসন্ধানী প্রতিবেদন। কোটি টাকার গরু ও ১৫ লাখে ছাগল বিক্রি করে ক্ষান্ত হয়নি সাদিক এগ্রো। তাদের তৈরি মিষ্টি ও বেকারি পণ্যের দামও চড়া। গরুর খামারের আড়ালে খাঁটি দুগ্ধজাত পণ্যের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে তারা। তাদের প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া, অভিজাত যে কোনো প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। এসব পণ্যের বিষয়ে নেই নিয়ন্ত্রণ সংস্থাগুলোর কোনো অনুমোদন, নেই মানের কোনো বালাই, শুধু মুখরোচক আর চাকচিক্যের দোহাই দিয়েই ভোক্তাদের ঠগিয়ে আসছে সাদিক এগ্রো। খামারে দুধ দেশি গরুর দুধ দিয়েই বানায় না, তাই না? যেমন দেশি গরু গ্রামের ১২০ টাকা কেজি, উনি তো মানে খামার তো ৮০ টাকা কেজি দুধ, তো ওনার উন্নত কেমন হইলো? সাদিক এগ্রো এখানে ওরা সব কিছুর দামই বেশি রাখে, অতিরিক্ত দাম রাখে। এখানে নাস্তা খাইতে গেলে ২৫০ টাকা লাগে। এ বিষয়ে দেশ টিভিটি মোহাম্মদপুরের ৭ মসজিদ রোডে সাদিক এগ্রোর বেকারিতে গেলে ভিতরে ঢুকতে বাধা দেয় প্রতিষ্ঠানটির কর্মীরা। তালা দেওয়া হয় কারখানায়। গোপনে ধারণ করা ছবিতে দেখা যায় নোংরা স্যাঁতস্যাঁতে পরিবেশে তৈরি করছে নানা ধরনের পণ্য। এলাকাবাসী বলছেন সাদিক এগ্রোর কোনো পণ্যই খান না তারা। দাম নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। যেরকম পরিবেশে আমরা থাকি আমরা ওইরকম দামি আমরা যাই, ওরকম ফাস্টফুডে বা ওরকম আমরা তো কিনি না, যাই না। মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে আছে সাদিক এগ্রোর আরেকটি বেকারি কারখানা। দেশ টিভির উপস্থিতি দেখে গেটে তালা ঝুলিয়ে দ্রুত সটকে পড়েন শ্রমিকরা। এদিকে গুলশান ২-এ পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের জায়গা দখল করে আউটলেট বসিয়েছে সাদিক এগ্রো। অভিযোগ আছে সাবেক আইজিপি বেনজির এবং সাদিক এগ্রো মিলে জায়গাটি দখল করেন। সাদিক এগ্রোর আউটলেটের পাশাপাশি রয়েছে বেনজিরের মেয়ের নামে সাভানা ফার্ম প্রোডাকশন আউটলেট। গুলশানের আউটলেটের বিষয়ে জানতে চাইলে কথা বলতে চান না বলে জানান সাদিক এগ্রোর ম্যানেজার। আমাদের মালিক পক্ষ আছে, আপনি ওখানে কি ইনভেস্টিগেশন করেন, এটা তো শোরুম, এখানে এসে তো কিছু তেমন বলার নেই। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেক খায়রুজ্জামান বলছেন অসহায়ত্বের সুযোগে সাধারণ ভোক্তাকে ঠকানো দুর্নীতির শামিল। গ্রাহক কেন তার কাছ থেকে কিনবে? আরেক জায়গায় যেখানে অর্ধেক মূল্যে পাওয়া যায় সেখানে গ্রাহক যাবে না কেন? অর্থাৎ এখানে কিন্তু আমাদের উভয় পক্ষেরই দায় আছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে যেহেতু প্রতারণামূলকভাবে এরকম অতি মূল্য বিনিময়ে এসে বিক্রয় করছে, তাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। পণ্য মূল্য নিয়ে সাদিক এগ্রোর প্রতারণায় অসহায় সাধারণ ভোক্তারা, তবে এ বিষয়ে নির্বিকার কর্তৃপক্ষ। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। হাজার কোটি টাকার মালিক সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে শত কোটি টাকার মালিক হয়েছেন আরেক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন। ঢাকায় আলিশান ফ্ল্যাট, স্বর্ণ ও হীরার গয়না, পরিবারের সদস্যদের নামে জমির মালিক হয়েছেন মাত্র ৩ বছরে। দুদকে অভিযোগ পড়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। আরজিনার সাথে মতিউরের ফোন আলাপও এসেছে দেশ টিভির হাতে। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন ফজলে আদিত্য। আরজিনা খাতুন রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় বিভাগের দ্বিতীয় সচিব।
আগে ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার। ছাগলকাণ্ডের মতিউর আলোচনায় আসার পর 10 জুন দুর্নীতি দমন কমিশনে আরজিনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। বলা হয় মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সাথে জড়িত যোগসাজশ আছে তার। মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি সহ নানা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করেন তিনি। অভিযোগ ধরে অনুসন্ধানে নামে দেশ টিভি। রাজধানীর মিরপুরে 2000 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট ক্রয় করতে তিনি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। 2020 সালে ঋণ অনুমোদন হয় তার নামে, অথচ 1 বছর আগে এই ফ্ল্যাট কিনেন। 1,30,00,000 টাকায় ফ্ল্যাট কিনলেও রেজিস্ট্রেশনে দেখানো হয় 68 লাখ, ঋণ নিয়েছে 60 লক্ষ টাকা। গ্রামে 2 তলা বাড়িও করেছেন আরজিনা। আত্মীয় স্বজনের নামে ক্রয় করেছেন জমিও। জমির দলিলও এসেছে দেশ টিভির হাতে। 2018 সাল থেকে 2023 সালের মধ্যে 500 ভরি স্বর্ণ আর 50 ভরি ডায়মন্ড ক্রয় করার অভিযোগ ওঠে দুদকের অভিযোগে। 2022 সাল থেকে শেয়ার বাজারে বিনিয়োগ করছেন আরজিনা। একদিনে বিনিয়োগ করেন 10 লাখ। মতিউর রহমানের সাথে একটি ব্রোকারেজ হাউসে বিনিয়োগ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। মতিউর আরজিনার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে ফোন আলাপে। প্রোগ্রাম ঠিক আছে? আচ্ছা, কালকে যাই। ওকে। আজকে একটু শুক্রবার তো, মানে কি বলে বের হব কোনো পাচ্ছি না। হ্যাঁ, বাসায় আছে তো, কালকে হলে ভালো হয়। কালকে তো থাকবে ঢাকায়, রবিবার সকালে যাবো, তাই কালকে গেলে ভালো হয় একটু। ঠিক আছে। কালকে মনে হয় পারবো না, তাহলে 13 তারিখ। 13 তারিখ মন খারাপ হলো না? অসুবিধা নেই। না, একটু মানে শুক্রবার তো কি মানে কোনো খুঁজে পাচ্ছি না, কি বলবো, বাইরে যে যাবো আবার মাইন্ড মানে যদি কোনো সন্দেহ তৈরি হয়। সরকারি কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর হওয়ার পরামর্শ দেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের যারা অনিয়ম করছেন তারা কিন্তু যারা যে অনিয়ম করতে করতে সংস্থাগুলোকে এক ধরনের খাদের কিনারায় ঠেলে দিচ্ছেন, সেবা মান সর্বনিম্ন পর্যায়ে চলে যাচ্ছে ইত্যাদি একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। সেটার জন্য যারা দায়ী তারাই কিন্তু তাদের উপরে কিন্তু অর্পিত হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা। তো যার ফলে যারা যিনি নিয়ন্ত্রক তিনি যদি আসলে এই যে অপরাধের সুবিধাভোগী হন, সুরক্ষক হন, তাহলে তো সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিশেষ ব্যক্তি তার বিরুদ্ধে এসব ছড়াচ্ছে বলে দাবি করেন আরজিনা। ভাইয়ের নিউজটা কি মানে আমি কি আপনাদের সাথে আসতে পারি? আপনারা আমাকে দেখেন, আমার কি আছে সেটাও দেখেন। আমি আসলে আপনাকে আমি জানি না আমার কি বলা উচিত। আমি মানে জাস্ট আমি খুব অসহায় জীবন যাপন করছি। মতিউরের সাথে সম্পর্কের কারণে ক্ষমতার অপব্যবহার করে আরজিনা বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ফ্লাইট এক্সপার্ট সহ নামে বেনামে বহু কোম্পানিতে বিনিয়োগ করেছেন ইভ্যালের সিইও রাসেল। 4 বছর আগে কাছের পরিচিত বন্ধুদের কাছ থেকেও লভ্যাংশ ও মালিকানা দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর নিয়েছেন পল্টি। নতুন করে অর্ডারে পণ্য নিয়েও নানা ভেলকিবাজির অভিযোগ গ্রাহকদের। ইভ্যালির নতুন প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। প্রতারণায় নিজ বন্ধুকেও ছাড়েননি ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল। রাসেলের ঘনিষ্ঠ বন্ধুদের একজন মনিরুল হাসান সবুজ। বন্ধুর বিপদে 2021 সালে মনিরুল সহ কয়েকজন তার হাতে তুলে দেন কয়েক কোটি টাকা, যার মধ্যে সবুজেরও রয়েছে 1,63,00,000 টাকা। চলতি বছর বিগ ব্যাংক অফার নিয়ে নতুন করে ইভ্যালি চালুর সময়ও রাসেলের পাশে ছিলেন মনিরুল। তার কোম্পানি রূপসা কনগ্লোমারেট লিমিটেডের বেশ কিছু পণ্য কেনে ইভ্যালি। বিগ ব্যাংক 5-এর অফারে সেসব পণ্যের বিজ্ঞাপন প্রচার করে লাইভ শেষ হলেই পল্টি নেয় রাসেল। মনিরুলের পণ্যগুলো 19 লাখ টাকা কিনে নেওয়ার কথা বলে নিজের ওয়্যার হাউসে নিয়ে বিজ্ঞাপন প্রচার করলেও কোনো টাকাই দেননি নিজ বন্ধুকে। পাওনা ফেরোচ্ছে বন্ধুর কাছ থেকে পাচ্ছেন হুমকি। আর আশেপাশে যত ভিউতে যা ক্যাপচার জন্য ছিল সব কিন্তু ছিল রূপসার প্রোডাক্ট। প্রথম দিনের মতো করেই সে লাস্ট ডেতেও আমাকে সে ইউজ করছে, যে ধরেন আমার প্রোডাক্টগুলো দিয়ে তার ওইখানে ডিসপ্লে করে সুন্দরভাবে করে সে ওইখানে লাইভ প্রোগ্রামটা শেষ করে। এরপর থেকে আর তার সাথে আমার কখনো কমিউনিকেশন হয় নাই, সে আমার ফোনও পিক করে নাই। মালিকানা দেওয়ার স্বপ্ন দেখিয়ে ইমরান নামে এক ব্যক্তির কাছ থেকে নগদ 44 লাখ টাকা সহ নানা পণ্যের অর্ডার মিলিয়ে রাসেল হাতিয়েছেন 1 কোটি টাকারও বেশি। ছিল বন্ধু, এখন শত্রুও নাই। মানে উনি টোটালি কোনো যোগাযোগ করতেছে না। উনি আমাদেরকে এক পর্যায়ে মালিক বানাই দিচ্ছে। এখন আমরা মালিক না, ফিওনও নাই। ওনাকে তো কোনো মাধ্যমে আমরা খুঁজে
পাচ্ছি না। তারপরেও বিভিন্ন মাধ্যমে যদি টাকা চাইতে যাই, উনি বিভিন্ন বাহিনী রাখছে, বিভিন্ন সাংবাদিকদের দিয়ে, বিভিন্ন প্রশাসনের লোকদের দিয়ে পাওয়ার খাটাচ্ছে। 2021 সালের 29 মে অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্ট কিনে কয়েক কোটি টাকা বিনিয়োগ করে ইভ্যালি। তবে রহস্যজনকভাবে বিষয়টি নিয়ে চুপ ফ্লাইট এক্সপার্ট কর্তৃপক্ষ। সেটা অবশ্যই ওই সময়ে একটা আমাদের প্রতিবাদমূলক একটা কথা বলার কথা ছিল, কিন্তু জিনিসটা যেহেতু তখনও একটা বিজনেস ছিল, যে প্রসেসিংয়ে ছিল, সো ওইটা নিয়ে এই জন্য আমরা দুই পক্ষই আসলে খুব বেশি চিন্তা করিনি। যে অ্যাডভান্স ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডও বিনিয়োগ আছে ইভ্যালির। এই প্রতিষ্ঠানের সিইও আরিফার হোসেন ইভ্যালিরই সাবেক চিফ মার্কেটিং অফিসার। ইভ্যালির চিফ টেকনিক্যাল অফিসার ওসমান গনি নাহিদের মাধ্যমে দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছে রাসেল। তো দুবাই আসা যাওয়া করার কারণ হচ্ছে ওখানে সে ব্যবসা সেট করতেছিল, নাহিদকে নিয়ে সে ব্যবসা সেট করতেছিল। তো এই জন্যই আর কি, এটা নিয়ে আপনারা আর একটু খোঁজ খবর নেন, তাহলে আপনারা বের করতে পারবেন। মামলা প্রত্যাহারের সত্ত্বে প্রতারণার শিকার গ্রাহকদের অর্থ পরিশোধ করলেও নিরীহ অনেক গ্রাহকেরই দেনা পরিশোধ করছেন না ইভ্যালি। অভিযোগের সত্যতা খুঁজতে ইভ্যালির ধানমন্ডি অফিসে দেশ টিভি ওয়েবসাইটে অফিস দেখানো হলেও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই তালাবদ্ধ ইভ্যালির এ কার্যালয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। শিক্ষকদের টানা কর্মবিরতিতে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এতে ক্লাস পরীক্ষা হচ্ছে না। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আজ শিক্ষকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। শিক্ষকরা জানিয়েছেন বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত থাকার কথা। গেল মার্চে প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই প্রত্যয় কর্মসূচি চালুর বিরোধিতা করে আসছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজকে নতুন কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন? জি অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একটা দাবির বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছে এবং তাদের সেই দাবি আদায়ে কিন্তু তারা সর্বাত্মক কর্মবিরতি পালন করছে। সেটি হচ্ছে গত 13 মার্চ যে শিক্ষকদের জন্য যে প্রত্যয় স্কিম জারি করা হয়েছিল সেটির বিরুদ্ধে। আপনি জানেন যে আজকে আন্দোলনের চতুর্থ দিন। আন্দোলনের চতুর্থ দিনে এসে যেটি হচ্ছে, আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সারা দেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় তারা কিন্তু তাদের যে ঘোষিত কর্মসূচি সেটি পালন করবেন। এরই মধ্যে গতকাল যে খবরটি পাওয়া গেছে সেটি হচ্ছে আন্দোলনরত শিক্ষকদের সাথে আজ দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকে বসার কথা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া যেটি আমাদেরকে জানিয়েছে যে এই বৈঠকটি আজকে দুপুরে কখন হবে সেটি এখনো সময় নির্ধারণ না হলেও বৈঠকটি মূলত দুপুরের দিকেই হওয়ার কথা আছে এবং সেখানে তাদের 7 থেকে 8 জনের একটি প্রতিনিধি দল যাবেন এবং সেখানে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো তারা তুলে ধরবেন। এর আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শিক্ষকদের একটি আলাদা বৈঠক হওয়ার কথা আছে। সেখানে বৈঠকে বসে তারা মূলত সেখানে কোন এজেন্ডাগুলো তুলে ধরবেন সেটি কিন্তু এই বৈঠকের মাধ্যমে তারা ঠিক করবেন। এখনো মূলত বৈঠকটি শুরু হয়নি শিক্ষকদের, তবে তারা বলছেন 10টার মধ্যেই তারা সেই বৈঠকটি শেষ করে এরপরও তাদেরকে যখন ফিক্স সময়টি জানানো হবে তখন তারা সেখানে ওবায়দুল কাদেরের সাথে বসবেন। তবে শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু একটা ঘোষণা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে তারা এই বৈঠককেই ইতিবাচক হিসাবে দেখছেন, কিন্তু তাদের কথা হচ্ছে যদি বৈঠকে কোনো ধরনের ফলাফল ভালো না হয়, অর্থাৎ যদি সেই বৈঠকটি ফলপ্রসূ না হয়, তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। তবে তারা যদি বলছেন যদি সেই বৈঠকটি ফলপ্রসূ হয় তাহলে তারা আজকে থেকেই মূলত আন্দোলন করবেন এবং তার কালকে থেকে ক্লাসে ফিরে যাবেন। আপনাকে জানিয়ে রাখি যে বর্তমান বিদ্যমান যে পেনশন ব্যবস্থা রয়েছে সেই পেনশন ব্যবস্থায় শিক্ষকরা বলছেন তাদের অনেক সুযোগ সুবিধা, বাট প্রত্যয় স্কিম চালু হলে তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আপনি জানেন যে তাদের এই আন্দোলন নিয়ে কিন্তু অর্থমন্ত্রী বলেছিলেন শিক্ষকদের আন্দোলন হচ্ছে অযৌক্তিক। শিক্ষামন্ত্রী বলেছিলেন তারা যে আন্দোলন করছে মূলত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এটি চালু করা হয়েছে এবং সরকার ভেবে চিন্তেই সেটি চালু করেছে, তাহলে তারা কেন আন্দোলন করছেন সেটিও তারা বুঝতে পারছেন না। এসব কথার মধ্যেই কিন্তু জাতীয় পেনশন কর্তৃপক্ষ তাদের যে কিছু জিনিস ধোঁয়াশা ছিল সেগুলো তারা ক্লিয়ার করেছে। সেগুলো হচ্ছে যে শিক্ষকদের জন্য চাকরির বয়স কিন্তু 65 বছর, বিদ্যমান পেনশন ব্যবস্থায় শিক্ষকদের সেখানে 60 বছর করা হয়েছিল, পরবর্তীতে যদিও তারা সেটা 60 থেকে 65 বছরে পদোন্নতি করেছে। আপনাকে জানিয়ে রাখি বিদ্যমান পেনশন ব্যবস্থায় শিক্ষকরা কিন্তু এককালীন একটা গ্র্যাচুইটি ভাতা পেতেন। একজন সেখানে বলা হয়েছে কোনো অধ্যাপক যদি বর্তমান পেনশন ব্যবস্থায় অবসরে যান তিনি 80 লাখ টাকার উপরে হচ্ছে তিনি গ্র্যাচুইটি পান, কিন্তু
বিদ্যমান পেনশন ব্যবস্থায় যেটি চালু করতে যাচ্ছে সেখানে তারা 80 লাখ টাকা পাবেন না এবং তাদের পরিবার পরিজন বিদ্যমান ব্যবস্থায় যে হচ্ছে ভাতা পেতেন সেটিও কিন্তু তারা পাবেন না এবং সেখানে বলা হচ্ছে বর্তমান পেনশন ব্যবস্থায় মাত্র 15 বছর তারা পেনশন পাবেন, বাট তাদের আগের যে বিদ্যমান ব্যবস্থা ছিল সেটা কিন্তু আজীবন ছিল, যার ফলশ্রুতিতে কিন্তু তারা এটার বিরোধিতা করছেন। তো মনে হচ্ছে হয়তোবা আজকের বৈঠকের মাধ্যমে জানা যাবে মূলত এই নিয়ে কি হচ্ছে। বৈঠকের পরও হয়তোবা আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকের শিক্ষকদের ওবায়দুল কাদেরের সাথে বৈঠক সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এখনও উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেছেন, আর ময়মনসিংহে অবরোধ করা হয় রেলপথ। এ সময় বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবি জানিয়ে প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। জান্নাতুল মোহনার প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বেলা 4টার দিকে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে সমবেত হয় আন্দোলনকারীরা। এর আগে বেলা 2:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়ে মিছিল সহকারে রাজু ভাস্কর্য থেকে হাইকোর্ট হয়ে শাহবাগে আসে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে শাহবাগ সহ পুরো রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। একদিকে স্লোগান, আরেকদিকে যানজটে বসে কেউ ঘুমায়, আবার কেউ বাদাম খেয়ে সময় পার করে কয়েক ঘন্টা। গণতান্ত্রিক একটি দেশে 56% 55% কোটা কখনোই থাকতে পারে না। মেধাভিত্তিক আমাদের সবাইকে চাকরির ক্ষেত্রে নিয়োগ দেওয়া হয়। নারী কোটা দিয়ে বরং আমার নারীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বোঝায় আমরা আজকে রাজপথে আছি। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া কোনো কোটা থাকবে না। সরকারি চাকরির প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে বৈষম্যমূলক কোটা বাতিল সহ 4 দফা দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। 56% কোটা পাকিস্তানের চেয়েও ভয়াবহ একটা বৈষম্য মেধাবীদের সাথে। হাইকোর্ট যতদিন পর্যন্ত না 18-র পরিপত্র পুনর্বহাল করতেছে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। এছাড়া কোটা বাতিল সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ। কাজ শেষ না হতে মেহেরপুর অংশের 20 থেকে 25 স্থানে ভাঙনের সৃষ্টি। পিরোজপুর থেকে সবজি বাজারের খবর জানাবো এবার আমরা। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিবুল, সবজির দাম কেমন দেখছেন আজকে বাজারে, কি খবর রয়েছে আপনার কাছে? সকালবেলায় জানাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে সবজি বাজারের খবর। পিরোজপুরে সবজি বাজারের দাম তুলনামূলক অনেকটাই বেশি এবং গত সপ্তাহে প্রায় দ্বিগুণ একটা অবস্থা। সকাল থেকে যে সবজি বাজার ঘুরে আমি দেখেছি, এখানে ক্রেতারা একরকম অভিযোগ করছে যে সকল সবজির দামে অনেকটাই ঊর্ধ্বগতিতে এবং তাদের ক্রয় সীমার প্রায় বাইরেই দাম। তবে ব্যবসায়ীরা বলছে যে তারা যে দামে পাইকারিতে কিনে আনছেন বিভিন্ন মোকাম থেকে, সেই অনুযায়ী তারা খুচরা বিক্রি করছে তাদের, সেটাই বলছে ব্যবসায়ীরা। তবে আমি একটি বিষয় বলে রাখি যে সাধারণ যে ব্যবসায়ীরা যেটা বলছে তাদের কথা একটা তারা পাইকারি দাম যেটা বলা হচ্ছে সেই হিসেবে যৌক্তিকতা আছে। তবে সাধারণ ক্রেতার যে দাবি তুলনামূলক দাম বেশি সেটা অনেকটাই বেশি। বিশেষ করে আমি প্রথমে বলে রাখি যে পিরোজপুরে যে আলুর বিক্রি হচ্ছে, যে আলুর দামটা অনেকটা চালের দামের চেয়েও বেশি। কারণ পিরোজপুরে আলুর কেজি বিক্রি হচ্ছে 60 টাকা করে 1 কেজি এবং প্রায় অনেকটাই আকাশ ছোঁয়া দাম হচ্ছে কাঁচামরিচের, সেটা খুচরা বিক্রি হচ্ছে 300 টাকা কেজি করে। এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 40 টাকা, আর ঢেঁড়স 60 টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা। করলা বিক্রি হচ্ছে 80 টাকা এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 90 টাকা এবং পেঁপে যেটা স্বাভাবিকভাবে অনেকটা দাম বেশি বিক্রি হচ্ছে, প্রায় 60 টাকা কেজি ধরে পেঁপে বিক্রি হচ্ছে, যে কাঁচা পেঁপে। এবং কচুমুখী বিক্রি হচ্ছে 80 টাকা এবং কচুরলতি 80 টাকা। রেখা বিক্রি হচ্ছে 50 টাকা করে এবং জিরানি 50 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা
কাঁচকলার হালি বিক্রি হচ্ছে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং শশা বিক্রি হচ্ছে 50 টাকা। তবে লেবুর হালি অনেকটাই কম আছে, এটা 10 টাকা 12 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু তারা বলছে যে তুলনামূলক অনেকটাই দাম বেশি তারা দাবি করছে, এবং তারা আরেকটি বিষয় বলে রাখি যে স্থানীয় ব্যবসায়ী যারা তারা বলছে যে এই রিমেলের কারণে রিমেলের কারণে অনেকটাই হচ্ছে যে সবজি নষ্ট হয়ে যাওয়ার কারণে স্থানীয় পর্যায়ে সবজিটা অনেকটাই কম পাওয়া যাচ্ছে। তাই তারা খুলনা এবং যশোর থেকে বিভিন্ন স্থান থেকে সবজিটা নিয়ে আসছে, এবং এই সবজি তুলনামূলক বাজারে কম থাকার কারণে এইটার দামটা অনেকটাই বেশি বলে তারা ধারণা করছে। তবে স্থানীয় ক্রেতাদের দাবি যে অতি সত্বর যেন এই যে দামের গতিতে এবং সঠিকভাবে তদারকির মাধ্যমে যেন দামটা যেন কমিয়ে আনা হয়, তাহলে মানুষের অনেকটাই স্বস্তিতে থাকবে। মূলত এই ছিল সবজি বাজার থেকে পিরোজপুরের আমার সর্বশেষ। হাসিবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার মুন্সিগঞ্জ থেকে মাছ মাংসের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমিত, বাজার নিয়ন্ত্রণ কেন সম্ভব হচ্ছে না, কি মনে করছেন আপনি, কি দেখছেন সেখানে? হ্যাঁ, আসলে মুন্সিগঞ্জের আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ লৌহজংয়ের একেবারে পদ্মা নদীর, আমার ঠিক পেছনে পদ্মা নদী, তার পাশেই বাজার। এখানে আসলে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে আসলে ক্রেতাদের আসলে তেমন ভিড় আমরা দেখছি না। তবে টানা বৃষ্টির কারণে এবং নদীতে অনেক তেমন মাছ আসলে জেলেরা আসলে পাচ্ছে না বলে আমাদেরকে সেটি জানিয়েছেন। আমাকে জানিয়েছেন এদিকে উত্তর এবং দক্ষিণে বন্যার কারণে আসলে মাছ সরবরাহ কম থাকায় এখানে আসলে মাছের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে আমরা জেনেছি। এখন আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। একটু আপনি জানাবেন আসলে মাছের দামটা কেন একটু বেশি, একটু জানাবেন। কেন বেশি? বৃষ্টি বাদল, তাছাড়া মাছ এখানে উৎপাদন কম হয়, ওই কারণে তবে এরা ক্রয় করতে পারে না, বিধায় ওই জন্য মাছের দামটা বেশি। আর আমাদের বাজারের যে ব্যাপারটা, উপরের অংশটা দেখেন বৃষ্টি বাদল এখানে পড়তেছে, এরা আছে খুব সমস্যার ভিতরে, বুঝছেন। এইদিকে একটু দৃষ্টি রাখা সরকারের উচিত, আমি মনে করি। ধন্যবাদ। জি লিনিয়া, আপনি যেমনটি শুনছিলেন আসলে উত্তরে এবং দক্ষিণে বন্যার কারণে আসলে মাছের সরবরাহ কম থাকায় অনেকটাই মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ক্রেতা ও বিক্রেতারা। তো আমার কাছে এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ সকাল। বগুড়ায় তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনের ঘটনা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত জেলায় শুধু খুনের মামলা হয়েছে 33টি, যার মাঝে রয়েছে 2টি জোড়া হত্যাকাণ্ড। প্রতিটি খুনের ঘটনায় মামলা ও আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। তবে সবার চেষ্টায় পরিস্থিতির উন্নতি সম্ভব, এমনটাই বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সচেতন নাগরিকরা। বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন। হঠাৎ করেই উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে জেলায় খুনের ঘটনা ঘটেছে 33টি। জেলা পুলিশের তথ্য অনুযায়ী বগুড়ায় জানুয়ারিতে হত্যা মামলা হয়েছে 7টি, ফেব্রুয়ারিতে 10, মার্চে 4, এপ্রিলে 3, মে মাসে 2 এবং জুনে 2টি জোড়া হত্যাকাণ্ড সহ হত্যা মামলা হয়েছে 60টি। 1 জুন আবাসিক হোটেলে সৈনিক স্বামীর হাতে স্ত্রী এবং 11 মাস বয়সী সন্তানকে গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। কিন্তু কিছুতে গোলাপী বেগম ভুলতে পারছেন না হত্যার শিকার মেয়ে আশামণি ও নাতিকে। ওর ধর্মের কাছে আমি চাই ন্যায্য বিচার। আমার মেয়ের হত্যার বদল হত্যা এবং রাফি খুনের দায় আমি সবাইকে চাই জেলখানা। গেল 17 জুন ঈদের রাতে বগুড়া শহরের চকরপাড়ায় ঘটে আরেকটি জোড়া খুনের ঘটনা। পায়ে বিদ্ধ বুলেট অবস্থায় চোখের সামনে 2 বন্ধুকে কুপিয়ে হত্যার দুর্বিষহ স্মৃতি নিয়ে হাসপাতাল থেকে কিছুদিন আগে বাড়ি ফিরেছেন আবু হোসাইন। ওই তোমার পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে হাতের সাহায্য নিয়ে। তখনই ওই একটা ওয়ালের পাশে পড়ে যায়। তখন আমার দিকে 2-3 জন দৌড়ে আসার, তখন আমি দৌড় মারি। প্রথমে গুলিটা
আমার ছেলের পায়ে লাগে, 3-4 গুলি মিস হওয়ার পরে। তখন আমার ছেলে দৌড় মারে, পেছনে যে 2 জন ছিল সে 2 জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া চলতি বছরে বগুড়া পৌরসভার এক কাউন্সিলর ও কাহালুর এক ইউপি মেম্বারও জড়িয়েছেন হত্যাকাণ্ডে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম জোরদার এবং মানুষকে আরও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। আমাদের উচিত, পরিবারের উচিত প্রত্যেকটা বাচ্চাদেরকে যে কোনো না কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত রাখা এবং পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ দিয়ে বাচ্চাদেরকে বড় করা। আর নিরাপত্তা নিশ্চিতে পুলিশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে জানান জেলা পুলিশ সুপার। জুন মাসে আমরা দেখছি যে এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। এই জুন মাসে 9টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রবণতার যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমরা বিভিন্ন জায়গায় কৌশলগতভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছি। বগুড়ায় 2022 সালে 89টি ও 2023 সালে 77টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। সংবাদ সকালে আরও থাকছে। মাতৃভূমিতে ফিরল টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল। সকাল 11টায় প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ, সংবর্ধনা অনুষ্ঠান সন্ধ্যা 7টায়। মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজে উঠেছে অনিয়মের অভিযোগ। একদিকে চলছে নির্মাণ কাজ, অন্যদিকে দেখা দিয়েছে ভাঙন। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ শেষ না হতেই ভাঙনের সৃষ্টি হয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 643 কোটি টাকা ব্যয়ে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয় 2022 সালে, যা শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের নভেম্বরে। তবে কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত 2-1 দিনের সামান্য বৃষ্টিতেই উঠে গেছে কার্পেটিং, দেখা দিয়েছে মেহেরপুর অংশের 20 থেকে 25টি স্থানে ভাঙন। রাস্তার যে কাজ করছে সে মাটিতে সব ঢেসকি চলে যাচ্ছে। রাস্তার সাইডে দেখেন কোনো মাটি নাই, কোনো ঝজি নাই, কোনো পাঁচিল নাই। সামান্য একটা বৃষ্টির কারণে আমরা দেখছি সড়ক ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম ও নিম্নমানের উপকরণ সামগ্রিক দিয়ে সড়ক তৈরির কারণেই ঘটেছে এমন ঘটনা, জানিয়ে ক্ষুব্ধ তারা। রাস্তার কাজ সঠিক হয়নি, সাইডে মাটি না থাকলে, বল না থাকলে কি দেউ থাকবে? অনেক নিম্নমানের ইট দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। মাটিতে ঠাসেও নি কিছু না, উপরেও নি, খালি পিচ ঢেরি হয়ে যায়। আর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জহিরুল কনস্ট্রাকশনের এই ঠিকাদার বলছেন, বৃষ্টির কারণেই এমন ঘটনা ঘটেছে, যা পুনরায় সংস্কার শুরু করেছেন তারা। নিয়মমাফিকভাবে কাজ হয়েছে এবং এখানে কোনো নিম্নমানের কোনো কাজ হয়নি। যদি বৃষ্টি হয়েছে, হয়তো ড্রেন কাজ হয়েছে বা জায়গায় হয়তো মাটি একটু ভেঙে গেছে, সেগুলো তো আবার আমরা এখন কাজ চলমান আছে, কাজ তো চলছে। তবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনদের সাথে নিয়ে ভাঙনের স্থানগুলো পরিদর্শন করেছেন তারা। দ্রুত সংস্কারের নির্দেশও দেওয়া হয়েছে তাদের। আমি সংশ্লিষ্ট যে ঠিকাদার ছিল সেই ঠিকাদারকে নিয়ে আমি গতকালকে গেছিলাম সাইটে। ওখানে কয়েকটা জায়গায় বেশ গর্তের সৃষ্টি হয়েছে, সেটা আমরা দেখেছি। তারা সেগুলো মেরামত করে দেবে এবং কাজ চলমান আছে। 643 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের কাজ শেষ না হওয়ার আগেই এমন ভাঙনে প্রশ্ন উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান ও তদারকির দায়িত্বে থাকা সড়ক বিভাগের ভূমিকা নিয়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মাণাধীন বেলকাঘাট সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দেবে গেল 2টি পিলার। এতে চরম ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। ঠিকাদারদের বিরুদ্ধে তাদের অভিযোগ, সেতুটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, নেই কার্যত পরিকল্পনা। সহকর্মী SM মইনুল হুদার তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। 2022-23 বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এটিপির জেলা পরিষদের অর্থায়নে সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা শাখা নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ছানা এন্টারপ্রাইজ। সে বছরই 28,95,000 টাকা বরাদ্দে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 90%। সেতুটির পাটাতনে সিমেন্টের স্ল্যাবের পরিবর্তে ব্যবহার করা হয়েছে কাঠ, দেয়া হয়নি কোনো নিরাপত্তা রেলিং। এ অবস্থায় ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে যাতায়াত শুরু করে স্থানীয়রা। সম্প্রতি ডেবে যায় সেতুটির পিলার। দুই পারের বাসিন্দারা এই সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই ব্রিজ হয়ে কোনো লাভ হলো না, এই ব্রিজটা ভাঙি গেল, এটা তো আমাদের আর দুর্ভাগ্যজনক। নামার পরে দেখি
আমি ডুব দিয়েছিলাম, দেওয়ার পরে ওই যে সিঁড়িটা ছিল এত দূর উপরেই, নিচ দিয়ে কোনো মাটি নেই। যেটা আমাদের কাজ হওয়ার কথা সে কাজ হয়নি। আমরা অনেক অনেক কথা বলেছিলাম যে আপনারা যে লিন্টন করতেছেন 2-2.5 ফিট দিয়ে এই ব্রিজ টিকবে না। এদিকে জানা গেছে কাজ শেষ না করে এরই মধ্যে বরাদ্দের পুরো অর্থ তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। উপজেলা সহকারী প্রকৌশলী মইনুল ইসলাম জানান, পানি কমলে বিষয়টি পর্যবেক্ষণ করে নেওয়া হবে ব্যবস্থা। এখন যেহেতু পানি আছে, এটা যেহেতু নিচের দিকে নেমে গেছে না, পানিটা কমলে আমরা দেখে এটা মেরামত করার ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন। ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফলতির বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। 200 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থের সেতুটি নদীর স্রোত বাড়লে আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহে বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ইজারা চূড়ান্তে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 15 জন ঠিকাদার শিডিউল কিনলেও জমা দেয় মাত্র 2 জন। বাকি 13 ঠিকাদারের সঙ্গে সমঝোতা করে মোস্তফা কামাল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ছিনিয়ে নেয় ইজারা। সেই সঙ্গে এক ঠিকাদারের দরপত্র জমায় বাধা দিয়ে শিডিউল ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এতে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। সহকর্মী ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত শম্ভুগঞ্জ সেতুর প্রথম দফায় ইজারা দরপত্র আহ্বান করা হয় গেল বছরের 21 নভেম্বর। এরপর চলতি বছরের 9 মে সর্বশেষ সপ্তম দফায় দরপত্র আহ্বান করা হয়। এতে 15 জন ঠিকাদার শিডিউল ক্রয় করলেও সমঝোতার কারণে 13 জন শেষ পর্যন্ত শিডিউল জমা দেননি। গেল 27 মে দুপুর 12:30 পর্যন্ত দরপত্র দাখিলের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগে মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের লোকজনের বাধার সম্মুখীন হয়ে দরপত্র জমা দিতে না পারার অভিযোগ করেন মেসার্স সৌরভ ব্রিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহবুবুল হক। আমরা এই লোকেরা শিডিউল ফালবেন, মানে যারা উপস্থিত ছিল ঠান্ডা ফান্ডারা শিডিউল ফালতে পারবেন না। আমরা এতদিন বড়া 5 কোটি টাকা ফালায় রাখি, আমরা শিডিউল ফালে ব্রিজ দেবেন গা, এটা কখনো পারবেন না। তবে অভিযোগ অস্বীকার করে দরপত্র জমাদানের শেষ দিনে কাউকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগ। যে পার্টি আজকে অভিযোগ দায়ের করছে ওই সৌরভ ব্রিক্স, আমরা 12:30 পর্যন্ত শিডিউল ড্রপিং এর সময়সীমা, সম্ভবত 12:30 পরে সে ড্রপিং দিতে গেছে, গেছে বাক্স ক্লোজ, তার শিডিউল কেউ নেওয়া নাই, তার কেউ বাধাও দেয় নাই। এখানে ওইরকম কোনো ঘটনা ঘটে নাই, আমাদের অফিস কম্পাউন্ডে কোনো ঘটনা ঘটে নাই। সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে টোল আদায় হওয়া এই সেতুর টোল বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন চালক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দরা। 2 টাকার যাত্রী লিয়ে যায় 5 টাকা টোল দিতে হয়। আমরা মনে করি যে এই টোলের টাকা উঠে পড়ছে অনেক আগে, অনেক দিন হয়ে গেছে, আর ব্রিজটাও পুরাতন হয়ে গেছে। টোলটা বন্ধ করলে যাত্রীদের জন্য অনেক সুবিধা, গাড়ি চালকদের জন্য অনেক সুবিধা। এই ব্রিজের টাকা তো অনেক আগে উঠে যাওয়ার কথা, এখন পর্যন্ত টোল নিচ্ছে। টেন্ডার দাতা এবং টেন্ডার গ্রহীতা, অর্থাৎ যারা টেন্ডার দেন এবং যারা টেন্ডার আহ্বান করেন, দুটোই অন্যায় করছেন, এখানে অনৈতিক কাজ করছেন এবং মাঝখান দিয়ে জনগণের ক্ষতি হচ্ছে। যদি জনগণের ক্ষতি হচ্ছে না, সরকার যে রাজস্বটি পেত সেটিও প্রকৃত রাজস্বটি পাচ্ছে না। 1991 সালে ব্রহ্মপুত্র নদের উপর 72 কোটি টাকা ব্যয়ে 455 মিটার দৈর্ঘ্য বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি নির্মাণ করা হয়েছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এবং বিরোধী লেবার পার্টি। স্থানীয় সময় সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টির রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছে দীর্ঘ 14 বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি। সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে অন্তত 484টিতে জয় পাবে লেবার পার্টি। অপরদিকে কনজারভেটিভ পার্টি মাত্র 64টি আসনে জয় পাবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে নির্বাচনে লড়াই করছেন 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।
দেখছেন সংবাদ সকাল। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার খবর। দেশে ফিরেছে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৭ মিনিটে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিতদের বহনকারী বিমান। ২৯ জুন সাউথ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর টি-20 বিশ্বকাপ জেতে ভারত। এরপর ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ৪ দিন বার্বাডোজে আটকে থাকতে হয়েছে তাদের। বিমানবন্দর থেকে প্রথমে দিল্লির একটি হোটেলে যাবেন ক্রিকেটাররা। সকাল ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন তারা। এরপর বিকেল ৪টায় মুম্বাই পৌঁছে ছাদখোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিত কোহলিরা। সেখানে সন্ধ্যা ৭টায় হবে বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে ঝড়ের কারণে রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজের সব বিমানবন্দর বন্ধ থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল। আসন্ন প্যারিস অলিম্পিকে সেরা ৮-এ খেলতে চান শুটার রবিউল ইসলাম। সেই লক্ষ্য নিয়ে চলছে কঠিন অনুশীলন। রবিউলকে নিয়ে বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন ফেডারেশন মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। রিফাত আঞ্জুমের রিপোর্ট। রবিউল ইসলাম আসন্ন প্যারিস অলিম্পিকে শুটিং ডিসিপ্লিনে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন রবিউল। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ আসরে খেলবেন বাংলাদেশি এই শুটার। ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের অন্যতম শুটার রবিউল। চলতি বছর ইন্দোনেশিয়ায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে মাত্র 0.3 স্কোরের জন্য সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ হাতছাড়া হয় তার। ফাইনাল রাউন্ডে উঠলে তিনি একটি কোটা প্লেস নিয়ে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ পেতেন। অলিম্পিককে সামনে রেখে রবিউল কঠোর অনুশীলন করছেন। লক্ষ্য একটাই, বিশ্ব আসরে দেশের নাম উজ্জ্বল করা। রবিউল জানিয়েছেন অলিম্পিকে সেরা ৮-এ খেলতে চান তিনি। অলিম্পিক নিয়ে আমার ফার্স্ট টার্গেট বেস্ট 8-এ ঢোকা, আর এই জন্য আমি অনেক হার্ড প্র্যাকটিস করে যাচ্ছি। ইভেন আমার সাথে ফেডারেশনও অনেক কষ্ট করে যাচ্ছে, তারা আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে। ইভেন কোচও আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে। আশা করি একটা ভালো কিছু করতে পারবো। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ও প্যারিস অলিম্পিকে বাংলাদেশের কন্টিজেন্টের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ অপু বেশ আশাবাদী রবিউলকে নিয়ে। আশাবাদী আমরা, যদি ও ফাইনালে উঠতে পারে তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। ফাইনালে না উঠলে তো কিছুই হবে না। ফাইনাল তো আপনারা জানেন শুটিংয়ের সব কিছু আবার ফাইনাল থেকে 0 হিসেবে কাউন্ট। বেস্ট 8-এ যদি ঢুকতে পারে তাহলে তো হয়ে গেল, একটা কিছু হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করছি ওকে পুশ করে বেস্ট 8-এ খেলানো যায় কিনা। আমরা আশা রাখি ও বেস্ট 8 খেলবে। রবিউল সহ 5 অ্যাথলেট খেলবেন এবারের প্যারিস অলিম্পিকে। আর্চারি থেকে সরাসরি অলিম্পিকে খেলবেন আর্চার সাগর ইসলাম। আর ওয়াইল্ড কার্ড পেয়ে রবিউলের সঙ্গী ট্র্যাক অ্যান্ড ফিল্ডের স্প্রিন্টার ইমরানুর রহমান ও 2 সাঁতারু সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। ভারতের বিপক্ষে কেন খেলতে পারেননি তা খোলাসা করেছেন তাসকিন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন ঘুম থেকে দেরিতে ওঠার কারণে নয়, বরং দলের সঠিক কম্বিনেশনের জন্য ম্যানেজমেন্টের সিদ্ধান্তে খেলেননি তিনি। বিস্তারিত তৌসিফুল হাসানের রিপোর্টে। অবশেষে মুখ খুলেছেন তাসকিন। স্বীকার করেছেন তিনি ঘুম থেকে দেরিতে উঠেছেন, টিম বাসও মিস করেছেন। তবে সেজন্য যে দলে তার জায়গা হয়নি সেটি মিথ্যা। সম্প্রতি ফেসবুক পোস্টে বিস্তারিত লিখে ঘটনার খোলাসা করেন টাইগার পেসার। বলছেন সকাল 8:37 ঘুম থেকে উঠে টস শুরু হওয়ার 20 মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছান। দলের সাথে গেয়েছেন জাতীয় সঙ্গীত। দেশের বেশিরভাগ সাংবাদিক গুজব রটিয়ে তার সুনাম ক্ষুণ্ণ করেছেন বলে দাবি করেন এই পেসার। টিম বাসে না উঠে যে ভুল করেছেন তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। বলছেন দলে জায়গা না পাওয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সঠিক কম্বিনেশনের জন্য দলে খেলেননি তিনি। জানিয়েছেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত, আর দলের জন্য সে কতটা নিবেদিত তা তার কাছের মানুষেরা ঠিকই জানেন। দেশের মিডিয়া ও ক্রীড়া সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়েছেন তার সুনাম ক্ষুণ্ণ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন তাসকিন। আশা করছেন সাংবাদিকরা মিথ্যা গল্প রটানো নিয়ে আরও সতর্ক হবেন। গণমাধ্যম কর্মীদের বিষাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান করেছেন তাসকিন, কেননা তাতে দেশেরই সুনাম ক্ষুণ্ণ হয়।
মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। শেষ করব সংবাদ সকাল, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুলশানে পুলিশের জায়গা দখল করে সাদিক এগ্রোর আউটলেট, মিষ্টির দামও আকাশ ছোঁয়া। দখলকাণ্ডে জড়িয়েছে বেনজিরের মেয়ে সাভানা ফার্মো। মতিউরের ছোঁয়ায় 100 কোটি টাকার মালিক রাজস্ব কর্মকর্তা আরজিনা খাতুন, 3 বছরে 500 ভরি স্বর্ণ কেনার অভিযোগ। গ্রাহকের পাওনা টাকা ফেরত না দিয়ে ইভ্যালির নতুন কৌশল, ফ্লাইট এক্সপার্ট সহ বহু কোম্পানিতে বিনিয়োগ, কাছের বন্ধুদের সঙ্গেও রাসেলের প্রতারণা। কোটা বাতিল ও পেনশন স্কিমে স্থবির বিশ্ববিদ্যালয়, আজ আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওবায়দুল কাদের। প্রথমবারের পাশে দাঁড়িয়ে থেকে দেখি যে আমার বন্ধু রোমন শুয়ে থেকে এরকম করে আসতেছে, আমার দিকে 2-3 জন দৌড়ে আসার সঙ্গে আমি দৌড় মারি। পেছনে যে 2 জন ছিল সে 2 জনকে গুলি করে ফেলে নির্মমভাবে হত্যা করা হয়। বগুড়ায় দিনে দুপুরে ঘটছে খুনের ঘটনা, 6 মাসে 33টি খুনের মামলা। আসামি গ্রেফতার হলেও নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।